এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি করে আমাকে আরো বশ করা যায় সেই পার নিচ্ছ বুঝি? রুকায়া চমকে উঠে পেছনে ঘুরে তাকায়, সম্মুখে জুনায়েদকে দেখে চোখে বিস্ময় খেলে যায়। ফের নিজেকে সামলে নিয়ে রুকায়া বলে ওঠে, আপনাকে বশ করার কোনো ইচ্ছেই আমার নেই ভাইজান। জুনায়েদ মৃদু হেসে বলে, ইচ্ছে না থাকলে প্রতিনিয়ত কেন আমি তোমার প্রতি আরো বশীভূত হচ্ছি বলো? রুকায়া জুনায়েদের কথা শুনে নিশ্চুপ হয়ে রয়। তখনই জুনায়েদ আবার বলে, তুমি তো বৃদ্ধ বুদ্ধিতে পূর্ণ রুকাইয়া, তবে এবার তো বলো তো কি করলে তোমার প্রতি আমার এই মুগ্ধতা কাটবে, অথবা কি করলে আমি তোমায় পাবো? বলো না, কি করলে আমার বুকে তোমার দেয়া যন্ত্রণা একটু হলেও কমবে? জুনায়েদের এহেন প্রশ্নে রুকায়া মাথা নিচু করে মৃদু স্বরে বলে ওঠে, ভুলে যান আমায়, তবেই সব সম্ভব। জুনায়েদের ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি খেলে যায়। ব্যথাতুর কণ্ঠে সে বলে, ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তবে কি আমি বারবার তোমার কাছে ছুটে আসতাম? তোমাকে ভুলে যাওয়ার চেয়ে মৃত্যুকে গ্রহণ করেও যে আমার নিকট অনেক সহজ রুকাইয়া। জুনায়েদের কণ্ঠে গভীর ব্যথার ছাপ। সে ব্যথার ভার যেন বাতাসে মিশে যায়। রুকাইয়া ধীরে ধীরে চোখ তুলে চায় জুনায়েদের পানে। এই প্রথমবারের মতো এত কাছ থেকে এত গভীরভাবে সে দেখছে জুনায়েদকে। জুনায়েদের তীক্ষ্ণ দৃষ্টি চোখের কোণে জমে থাকা অশ্রুর বিন্দুগুলো যেন নিঃশব্দে তার মনের বেদনার গল্প বলে দিচ্ছে রুকাইয়াকে। রুকাইয়ার হৃদয়ে এক অজানা পীড়া সৃষ্টি হয়। সে অশ্রুভারী দৃষ্টি তার বুকের গভীরে এক সূক্ষ্ম বেদনা ছড়িয়ে দেয়। নিজেকে সামলানোর জন্য পেছনে সরে যায় রুকাইয়া, কিন্তু হঠাৎই তার পা কিছুতেই বাধা লেগে প্রায় পড়ে যেতে নিলে জুনায়েদ দ্রুততার সঙ্গে তাকে শক্ত হাতে ধরে ফেলে। রুকাইয়ার কোমরের চারপাশে জুনায়েদের শক্তপোক্ত হাতের বন্ধন। শিমুল তুলোর মতো কোমল কোমরে সেই মজবুত স্পর্শ অনুভব করে রুকাইয়ার সারা শরীর কেঁপে ওঠে। এক অদ্ভুত শিহরণ তাকে গ্রাস করে। তবে আজ এই মুহূর্তে রুকাইয়ার চোখ আর ফিরছে না। জুনায়েদের গভীর দৃষ্টি তার নিজের দৃষ্টি বন্দি করে রেখেছে। এই নীরব বিনিময়ের মাঝে যেন শত কথার প্রতিধ্বনি শোনা যায়, যেখানে শব্দের প্রয়োজন পড়ে না। রুকাইয়ার এহেন নজরে জুনায়েদ মৃদু হেসে বলে, এমন করে তাকিয়ে আছো কেন? তুমি কি জানো তোমার দৃষ্টি আমাকে আরো গভীরভাবে তোমার প্রেমে ডুবিয়ে দিচ্ছে? জুনায়েদের প্রতিটি কথা রুকাইয়া তার বাহুর অন্তরালে থেকেই অবলোকন করে। তখন ফের জুনায়েদ বলে ওঠে, আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকো আমার দৃষ্টিতে, তুমি নিশ্চিত রূপে আমার প্রেমে পড়বে রুকাইয়া। জুনায়েদের এমন কথায় রুকাইয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখের গভীরে এক অনিশ্চিত দ্বিধা খেলা করে। তবে সে দ্রুত নিজেকে সংবরণ করে। চোখ নামিয়ে কোনো কথা না বলে তার শক্ত বাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু মাত্র বিলম্ব না করে পালিয়ে বাঁচার তাগিদে সে ছুটে যায় সেখান থেকে। রুকাইয়ার এই অস্থির প্রস্থান আর তার বিভ্রান্ত অভিব্যক্তি দেখে জুনায়েদের শুষ্ক অধরে বহুদিন পর এক মৃদু হাসি ফুটে ওঠে। সেই হাসিতে যেন ব্যথা, মুগ্ধতা আর এক অদ্ভুত আনন্দ একসঙ্গে মিশে আছে। রুকাইয়ার এই আচরণ তার হৃদয়ে এক অনিবর্চনীয় প্রশান্তি এনে দেয়, যেন দীর্ঘ অপেক্ষার পর কোনো অচেনা ইঙ্গিত সে খুঁজে পেয়েছে। দিনের পরিসমাপ্তি ঘটে অনেক আগেই। শীতের তীব্রতা মির্জানগরের কুয়াশার আবরণ ঢেকে ফেলেছে, যেন পুরো গ্রাম নিঃশব্দতার মায়াজালে বন্দী। জবা একাকী বসে আছে নিজের পালঙ্কে, চুলগুলো এলোমেলো। মনে হয় যেন দুঃখ তার সঙ্গী হয়ে বয়ে নিয়ে গেছে তাকে। পাশে রাখা খাবারের প্লেট দেখে বোঝা যায় খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই নিজেকে প্রলুব্ধ করতে পারেনি। চারপাশে তাকিয়ে জবা যেন আরো বেশি অস্থির হয়ে ওঠে। তার বুকের ভেতর এক অজানা তৃষ্ণা জন্মেছে, কারো দর্শন, কারো উপস্থিতির আশায়। মনে বারবার ভেসে ওঠে শেহবাজের চেহারা, শেহবাজের সেই গম্ভীর অভিব্যক্তি, তার কথার ধীর অথচ তীক্ষ্ণ সুর যেন জবার অন্তর জুড়ে রাজত্ব করছে আজ। নিজেকে বোঝানোর চেষ্টা করে জবা, কিন্তু এক মুহূর্তের জন্য সে শেহবাজকে ভুলতে পারছে না। এমন শ্রিয়মান অবস্থায় হঠাৎ দরজা খোলার শব্দে জবার বুক কেঁপে ওঠে। তার ঠোঁটে স্বাভাবিকভাবেই এক টুকরো হাসি ফুটে ওঠে। উত্তেজনায় মাথা তুলে তাকায়, কিন্তু দৃষ্টিতে ধরা পড়ে রুকাইয়ার মুখ। মুহূর্তের মধ্যে সেই হাসি ম্লান হয়ে যায়। মাথা নিচু করে নেয় জবা। জবার এহেন এলোমেলো হালতে রুকাইয়া এগিয়ে এসে চিন্তিত হয়ে বলে, জবা,
তোমার এমন হাল কেন? কি হয়েছে বলো তো? রুকাইয়ার প্রশ্ন উপেক্ষা করে ধীর কণ্ঠে বলে, আপাজান, উনি কবে আসবেন? জবার সরল প্রশ্নে রুকাইয়ার ঠোঁটের কোণে হাসি খেলে যায়। সে মনে মনে ভাবে, একদিনই এ অবস্থা, কদিন না থাকলে কি করবে মেয়ে? তুমি তো আমার ভাবনার থেকেও বেশি দুর্বল হয়ে পড়েছ জবা। কিন্তু জবার সেই অসহায় চোখের দিকে তাকিয়ে নিজের হাসি চেপে রুকাইয়া বলে, আমি কি করে জানবো বলো? রুকাইয়ার কথায় জবার চোখে অন্ধকার নেমে আসে। সে মলিন মুখ দেখে রুকাইয়া আরেকবার প্রশ্ন করে, উনি তো খারাপ মানুষ, উনি না থাকলে তো তোমার খুশি হওয়ার কথা, তবে কেন এমন দেখাচ্ছে তোমায়? জবা কোনো উত্তর দেয় না, চুপচাপ শুধু তাকিয়ে থাকে। রুকাইয়া তার এই নিশ্চুপতা বুঝতে পেরে মনে মনে মৃদু হাসে। ফের কিছু না বলে কোনো প্রতিক্রিয়া ছাড়াই ধীর পায়ে চলে যায় ঘর ছেড়ে। সময় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। মহলের সকলের চোখে নেমে এসেছে গভীর ঘুম, কিন্তু অস্থিরতার বৃষ্টি যেন থেমে না থেমে ঝরতে থাকে জবার উপর। ঘুমের অভাব, অসীম চিন্তা আর এক অজ্ঞাত অপেক্ষা তার মনকে শূন্যতার জালে আবদ্ধ করে রেখেছে। সেই শূন্যতা তার বুকে জুড়ে বারবার একটা প্রশ্ন করে, কখন আসবে সে? প্রতিটি নিঃশ্বাসে যেন সেই আগমনের অপেক্ষা, প্রতিটি দৃষ্টিতে যেন অদেখা মুখের তৃষ্ণা। আজ যাবার মতোই আরেকজনের চোখেও ঘুম নেই, যদিও তাদের অস্থিরতার কারণ সম্পূর্ণ আলাদা। একজন ঘুমোতে পারছে না কারো দর্শনের তৃষ্ণায়, অন্যদিকে শাহানুর ঘুমাতে পারছে না সেলিমের সঙ্গে পদ্মবিলে যাওয়ার উত্তেজনায়। সারা ঘর জুড়ে সে পায়চারি করছে, পায়ের শব্দ যেন রাতে নীরবতা ভেঙে চুরমার করে দেয়। সময় পেরিয়ে যায়, রাত আরো গভীর হয়, কিন্তু সেলিমের আসার কোনো ইঙ্গিত নেই। শাহানুরের মন একসময় ক্লান্ত হয়ে পড়ে। হতাশায় মলিন মুখে সে নিজেকে বলে, সেলিমের বাচ্চা, যদি আজ না আসো তবে আর কথা বলবো না তোমার সঙ্গে। কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। চোখের কোণে জমে থাকা অশ্রু নাকটানার শব্দে মিশে যায়। ঠিক তখনই অন্ধকারের মধ্যে মহলের বাহির হতে ভেসে আসে কোকিলের 3টি ডাকের মিষ্টি ধ্বনি। কোকিলের ডাকের মতো সে সুর মুহূর্তেই শাহনুরের মলিন মুখে ঝলমল হাসি ফোটায়। আনন্দে দৌড়ে যেতে গিয়েও হঠাৎ থেমে যায় সে, যেন অভিজ্ঞতায় মোড়কে নিজেকে আটকে ফেলে। ধীর পায়ে নিঃশব্দে চোর পালানোর মতো গোপন্যতা বজায় রেখে বাহিরের দিকে এগিয়ে যায়। অবশেষে কুয়াশায় ঢাকা চাঁদের আবছা আলোয় সে সেলিমের সামনে এসে দাঁড়ায়। শব্দের অনুসরণ করে সেলিম তাকায় তার পানে। তখনই দৃষ্টিতে ভেসে ওঠে শাহনুরের মিষ্টি হাসি। শাহনুরের হাসি ও মুগ্ধ চোখের সৌন্দর্যে আটকে যায় সেলিম। সেলিমের মুগ্ধ চোখ বলে দেয় হাজারো কথা যা তার ঠোঁট প্রকাশ করতে অক্ষম। শাহনুর সেলিমের অপলক দৃষ্টি দেখে ফিসফিসে বলে, সেলিম, তাড়াতাড়ি চলো। শাহনুরের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে সেলিমের। সে মাথা ঝাঁকিয়ে সায় জানায়। শীতের গভীর রাতে জমিদার মহল নিস্তব্ধতায় আচ্ছন্ন। হালকা কুয়াশার আকাশে তারা ম্লান হয়ে আছে, যেন প্রকৃতিও কোনো রহস্যের নিমগ্ন। ঠান্ডা বাতাসে ছড়ে পড়া শুকনো পাতার মৃদু শব্দ শুনলে মনে হয় সে যেন কোনো এক অজানা কাহিনী ফিসফিসে বলছে। সেলিম মহলের উঁচু দেয়ালের পাশে দাঁড়িয়ে চারদিক পর্যবেক্ষণ করছে সতর্ক চোখে। প্রতিটি মুহূর্তে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, যেন ভয় আর প্রত্যয়ের এক অদ্ভুত মিশ্রণ তাকে গ্রাস করেছে। আশেপাশে নির্জনতা নিশ্চিত করে সে দ্রুত হাঁটু গেড়ে বসে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে চাপা স্বর। ফিসফিস করে সে শাহনুরের দিকে ঝুঁকে বলে, ছোট কুমারী, এদিকে আসেন, আমার কান্দে পা দিয়া উপরে উঠে যান। এক কোণে সাদা শাল জোরে দাঁড়িয়ে থাকা শাহানুর একটু এগিয়ে এসে চিন্তিত স্বরে বলে, সেলিম, তুমি ব্যথা পাবে। শাহানুরের কথায় সেলিম মৃদু হেসে বলে, আমি একটু ব্যথা পাবো না। আপনার থাইকাও ভারী বস্তু কান্দে লইয়া অভ্যাস আছে, আর তাছাড়া এই মুহূর্তে এইটা ছাড়া আর কোনো উপায় নাই। তাই যাইতে চাইলে তাড়াতাড়ি যা করতে কইছি করেন। শাহানুর চিন্তিত হলেও বাহিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় সেলিমের কাঁধে পা রেখে তার হাত ধরে উপরে উঠে যায়। দেয়াল পেরোতে গিয়ে তার শালের এক পাশ কাটা ছুপে আটকে গেল। সেলিম সেটা ছাড়িয়ে দিয়ে বলে, ছোট কুমারী, আপনি কি ব্যথা পাইছেন? সেলিমের প্রশ্নে শাহানুর মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, না। বলে দুজন একসাথে দেয়ালের উপরে ঝাঁপিয়ে পড়ে। মাটি ছুতেই সেলিম সঙ্গে আনা লণ্ঠনটি জ্বালায়। আধারের বুক চিরে জ্বলে ওঠার সে মৃদু আলো যেন আশেপাশে প্রকৃতির রহস্যতাকে আরো গভীর করে তোলে। লণ্ঠনের আলোয় ঝোপঝাড়গুলো কেমন অদ্ভুতভাবে নড়ে ওঠে, যেন ছায়ারা নিজেদের ভাষায় কিছু বলতে চায়।
চারিদিকে চোখ বুলিয়ে ফিসফিস স্বরে শাহানুর বলে ওঠে, এটা কোন জায়গা সেলিম? এইটা আপনাকে মহলের পিছনের জায়গা। বলে দুজন পথ চলায় এগিয়ে যায়। ঘন অন্ধকারে পথ যেন আরো দীর্ঘ হয়ে ওঠে। তার চারিপাশে শুনশান নীরবতা তাদের পদক্ষেপের প্রতিধ্বনিকে আরো ভারী করে তোলে। হঠাৎ করে শিয়ালের হুঙ্কার ভেসে আসে। শীতল বাতাসে সেই আওয়াজ যেন ভয়কে আরো তীব্র করে তোলে। শাহানুর আচমকা থমকে দাঁড়ায়। আতঙ্কিত দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে সেলিমের হাত খপ করে চেপে ধরে। সেলিমের চোখ শাহানুরের পানে পড়তেই তার চেহারায় ভীতির ছায়া স্পষ্ট হয়ে ওঠে। সেলিম সামান্য এগিয়ে এসে শাহানুরের কোমল হাতখানা নিজের শক্ত মুঠিতে আরো আবদ্ধ করে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ছোট কুমারী, ভয় পাইয়েন না, আমি আছি তো। সেলিমের ভরসা জাগানো দৃঢ় বাক্যগুলো শাহানুরের ভিতর এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। খানিকক্ষণ সে নির্বাক চেয়ে থাকে সেলিমের পানে, যেন তার গভীর দৃষ্টিতে সেলিমের প্রতিটি শব্দের সত্যতা যাচাই করে। তারপর এক শিশু সুলভ মিষ্টি হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। মাথা হালকা ঝাঁকিয়ে নরম গলায় সে ফিসফিসিয়ে বলে, তুমি আছো। তার এই অল্প কথার মধ্যেই যেন লুকিয়ে থাকে এক অগাধ বিশ্বাস, যে বিশ্বাসের ছায়ায় সব ভয় মিলে যায় মুহূর্তেই। সেলিম মৃদু হাসি দিয়ে শাহানুরের হাত ধরে চলতে শুরু করে নিজেদের গন্তব্যে। পথ ধীরে ধীরে সহজ হয়ে আসছে। চারিপাশে ঝিঝি পোকার সুর যেন রাতের নিস্তব্ধতাকে এক গভীর ব্যাকরণে বেঁধে রেখেছে। শুকনো পাতার মাটিতে ছড়িয়ে থাকা নকশার লণ্ঠনের আলোয় এক রহস্যময় ছন্দ তৈরি করেছে। আলো অন্ধকারের সেই মুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ নয়নে চারপাশ পর্যবেক্ষণ করতে করতে তারা অবশেষে পৌঁছে যায় পদ্মবিলের প্রান্তে। সামনের বিস্তীর্ণ জলরাশিতে চাঁদের আলো কুয়াশার সঙ্গে মিশে এক অপার্থিব আভা ছড়াচ্ছে। সে আলোর মাঝে জেগে থাকা কিছু পদ্মফুল যেন তাদের সৌন্দর্যের অহংকার নিয়ে এই বিলের রানীর দাবিতে ব্যস্ত। শাহানুর বিস্ময়ে চোখ বড় বড় করে বিলের দিকে চেয়ে ফিসফিসে বলে ওঠে, এটা কি ফুল? তার প্রশ্নে সেলিম মৃদু হাসি ফুটে বলে, এরা জলের রানী পদ্ম ফুল। শাহানুর হাঁটু গেড়ে একটি পদ্মফুল দেখতে দেখতে বলে, একদম রানীর মতো বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সেলিম স্মিত কণ্ঠে বলে, এই হানে তো এমন অল্প ফুল আছে, তাও এই দিকটাই একটু গরম থাকায়। শীত পড়তে শুরু করলে পদ্মফুল ফোটা বন্ধ কইরা দেয়। গরমে এ জায়গায় আইলে আর চোখ ফেরাইতে মন চায় না। শত শত ফুল ফুইটা থাকে। ঠিক আছে, তবে তুমি আমায় গরমে আবার নিয়ে এসো, আমিও দেখতে চাই শত শত পদ্ম। শাহানুরের কথায় সেলিম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভবিষ্যৎ কে জানে, তয় আবার যদি সুযোগ হয় তখন আমি আপনার নিশ্চয় লই আসুম। বলে সেলিম সম্মুখে থাকা একটি নৌকায় উঠে লণ্ঠনটা এক জায়গায় রেখে শাহানুরের পানে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধইরা নৌকায় উঠে আসেন, আপনারে পদ্মবিল ঘুরে নিয়ে আহি। সেলিমের নির্দেশনায় শাহানুর তার হাত ধরে নৌকায় পা রাখতেই নৌকাটি একপাশে দুলে ওঠে। ভারসাম্য হারানোর ভয়ে শাহানুর হঠাৎই আতঙ্কে সেলিমের গলা জড়িয়ে ধরে শক্ত করে। শাহানুরের এমন হঠাৎ নৈকট্যে সেলিম এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। বুকের সাথে লেপ্টে থাকা এই কোমল সত্তাটি যেন তার সমস্ত সত্তাকে আলোড়িত করে তোলে। তার দেহে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। আর হৃদয়ে যেন মুহূর্তের জন্য থেমে গিয়ে এক নতুন স্পন্দনে জেগে ওঠে। কিন্তু সেই আবেগের ঢেউকে সংযত করে নিজেকে সামলে নিয়ে সেলিম গভীর স্বরে বলে ওঠে, ছোট কুমারী, ভয় পাইয়েন না, আমি আছি তো। সেলিমের কথায় দুলতে থাকা নৌকায় দাঁড়িয়ে শাহানুর সেলিমের গলা থেকে মুখ তুলে অবুঝের ন্যায় বলে, সেলিম, তুমি যখন বলো আমি আছি তো, তখন না আমার আর ভয় করে না, একদম জাদুর মতো। শাহানুরের অবুঝের ন্যায় বলা কথায় সেলিম দৃষ্টি নত করে তাকে নিচ থেকে সরিয়ে বলে ওঠে, আচ্ছা, ওইখানে বসেন, আমি নৌকাটা চালাই। বলে দৃষ্টি নত করে অন্য পাশে গিয়ে বইটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নৌকা চালাতে। নৌকাটা ধীরে ধীরে পদ্মবিলে চলতে থাকে। চারিপাশে লঞ্চনের আলো আর পানির মৃদু ঢেউ। শাহানুর এক পলক চাঁদের আলোয় পদ্মফুলের দিকে তাকিয়ে বলে ওঠে, সেলিম, তুমি ওই পদ্ম ফুলের মতো সুন্দর। শাহানুরের কথায় সেলিম মৃদু হাসি দিয়ে বলে, আমি না, আপনার সুন্দর ওই পদ্ম ফুলের মতো নিষ্পাপ পবিত্র। নৌকাটি ধীরে ধীরে পদ্মবিলের মাঝে ভেসে যেতেই চারপাশে নীরব জলরাশিতে এক মায়াবী শিহরণ ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শাহানুরের দৃষ্টি আটকে যায় এক বিশেষ পদ্মফুলে।
চাঁদের সোনালি আলো তার পাপড়িগুলোকে এমনভাবে রাঙিয়ে তুলেছে যে ফুলটি যেন কোনো স্বর্গীয় সত্তার প্রতিচ্ছবি। শাহানুর অপলক দৃষ্টিতে সেই সোনালি আভায় ভাসমান পদ্মটির দিকে চেয়ে থাকে। তার অবুঝ হৃদয় এই মায়াবী দৃশ্যের গভীরতাকে অনুভব করে, আর হঠাৎই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এক বিস্ময়কর বাক্য। আমি যদি পদ্ম হই তাহলে তুমি চাঁদের ওই সোনালি আলো, যেটা আমার উপর পড়ে আমাকে রাঙিয়ে তুলেছ। সেলিমের হাত থেমে যায়, শ্বাস ক্রমাগত ভারী হয়ে আসে। কে ছিল শাহানুরের ওই বাক্যে তা তার জানা নেই, তবে এইটুকু সেলিম খুব করে বুঝতে পারছে, শাহানুরের নিকট সে এখন তার সামান্য শাখা নেই। আবুস মেয়েটির মনে সে বিশেষ এক জায়গা দখল করে বসে আছে। এই উপলব্ধিটাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে রাখে। চিন্তার জালে আবদ্ধ সেলিম বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার এমন অন্য মনস্কতা দেখে শাহানুর খেলা করার ছলে বিলে ঠান্ডা পানির ছিটা মেরে দেয় তার উপর। অবশেষে সেলিম সম্বিত ফিরে পায়। চমকে ওঠা দৃষ্টিতে শাহানুরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, এটা কি করছেন ছোট কুমারী? জামাটা তো ভিজাইয়া দিলেন। সেলিমের কথায় শাহানুর উচ্চ স্বরে হেসে ওঠে। তার হাসিতে বিলের শীতল বাতাস যেন আরো উষ্ণ হয়ে ওঠে। সেলিম মুগ্ধ হয়ে দেখে ওই অবুঝ হাসি। মেয়েটি যে এত সুন্দর হাসতে পারে তা এখানে তাকে না আনলে জানা হতো না সেলিমের মুগ্ধতার মাঝে শীতল বাতাস বইতে শুরু করে। সেলিমের ভেজা পাঞ্জাবি শীতলতার ভারে ভারী হয়ে ওঠে। ঠান্ডায় তার ঠোঁট কেঁপে উঠতেই শাহানুর সেটা লক্ষ্য করে বলে ওঠে, সেলিম, তোমার ঠোঁট কাঁপছে, শীত করছে তোমার? শাহানুরের প্রশ্নে সেলিম মাথা নাড়িয়ে না বলে ওঠে। তবু শাহানুর সেলিমের কথা বিশ্বাস না করে ধীর পায়ে উঠে সেলিমের নিকট এগিয়ে গিয়ে তার পাশে বসে নিজ শরীরে জড়িয়ে রাখা চাদরখানার অর্ধেকটা দিয়ে সেলিমকে জড়াতেই সেলিম হতবাক হয়ে বলে ওঠে, ছোট কুমারী কি করতেছেন? আমি কইলাম তো আমার শীত করতেছে না। সেলিমের কথায় শাহানুর আকাশের পানে ইঙ্গিত করে বলে ওঠে, তোমার শীত কিভাবে করছে না? ওই যে আকাশে দেখো, তোমার পোশাক সূর্যও নেই। বলে শাহানুর আরো ঘেঁষে বসে সেলিমের সহিত। নিজের এত কাছে শাহানুরকে পেয়ে কিছুটা অস্বস্তি হয় সেলিমের। তার শরীরে এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে পড়ে। এত বছর সে এই বিলে এসেছে, এই ঠান্ডার সময় কাটিয়েছে, কিন্তু এমন তীব্র অনুভূতি সে আগে কখনো টের পায়নি। নিজ অন্যরকম অনুভূতির ভারে সেলিম হঠাৎই উঠে দাঁড়ায়। সেলিমের এরূপ আচরণে শাহানুর তার দিকে অবুঝ নয়নে তাকে বলে, সেলিম, উঠলে কেন? শাহানুরের এহেন সরল প্রশ্নে সেলিমের মনে কেমন যেন অদ্ভুত শিহরণ এনে দিল। সে শুকনো ঢুক গেলে বলল, ছোট কুমারী, আপনারে কতবার বলুম, একজন নারী একজন পুরুষের নিকট এইভাবে আসা উচিত না। শাহানুরের মুখ মলিন হয়ে যায়। সে নিজের শরীর থেকে চাদর খুলে সেলিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, কিন্তু এই চাদরটা তুমি নাও, আমার দরকার নেই। সেলিমের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে তাড়াতাড়ি হাঁটু কেটে বসে শাহানুরের চোখের দিকে তাকিয়ে বলে, ছোট কুমারী, আমার লাগবে না। শীত সহ্য করার শক্তি আমার আছে, কিন্তু আপনার নাই। এইটা নিজের কাছে রাখেন। সেলিমের বলা কথায় শাহানুরের মুখের মলিনতা বিলীন হল না। তখনই সেলিমের চোখ হঠাৎ গিয়ে পড়ল আশেপাশে ভাসমান কিছু পদ্ম ফুলের দিকে। মৃদু হেসে সে শাহানুরকে বলে, আপনারে একটা জিনিস বানাইয়া দিব, আপনি পড়বেন? শাহানুর এক মুহূর্ত না ভেবে বলে ওঠে, হুম। সেলিম তখন একটি বড় পদ্মফুল বেছে নেয় পানি থেকে। তারপর দ্রুত হাতের কাজ শুরু করে। শাহানুর বিস্ময় নিয়ে সব দেখে প্রশ্ন করে, তুমি কি বানাচ্ছো? সেলিম এক টুকরো বাঁশ আর ফুলের কাণ্ড দিয়ে এক সুন্দর মুকুট তৈরি করলো। মুকুটটা শাহানুরের মাথায় বসিয়ে বলে, এইটা আপনার মাথার জন্য বানাইছি, পদ্মফুলের রাজকুমারীর লাইগা পদ্ম মুকুট। শাহানুর খুশিতে হাততালি দিয়ে বলে, আমি আরো কিছু বানিয়ে দাও। শাহানুরের আবদারে সেলিম ফের একটি পদ্মফুল তুলে পায়ের পায়েলের ন্যায় বানিয়ে বলে ওঠে, এইটা পায়ের লাইগা বানাইছি, পয়রা দেখেন কেমন লাগে। সেলিমের কথায় শাহানুর পা এগিয়ে দিয়ে পরিহিত শাড়ি কিছুটা উপর তুলে বলে ওঠে, পরিয়ে দাও। সেলিম খানিকক্ষণ শাহানুরের পানে চেয়ে কম্পিত হাতে পরাতে শুরু করে নিজ হাতে তৈরি নূপুর। নূপুরটি পরিয়ে নিজ হাত গুটিয়ে চেয়ে থাকে শাহানুরের হাস্যোজ্জ্বল মুখের পানে। ফের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সেলিম বলে ওঠে, কতই না ভালো হইতো যদি আপনি চান আর আমি তারা হইতাম।
তাহলে আমাকেও একটা আলাদা দুনিয়া হইতো। দূর থেকে সবাই আপনারে দেখতো, কিন্তু কাছ থাইকা দেখার অধিকার শুধু আমারই থাকতো। সেলিমের উচ্চারিত বলা বাক্য শুনে অদ্ভুত মানে তার পানে চেয়ে শাহানুর হাসি দিয়ে অবুঝের ন্যায় বলে ওঠে, আমি চাঁদ না, আমি পদ্ম ফুল, আর তুমি ওই চাঁদের আলো। বলে খিলখিলিয়ে হেসে ওঠে শাহানুর। বোকা মেয়েটি জানেই না তার সেই হাসি কারো হৃদয়ের গভীরতম প্রান্তরে আলোড়িত করে, শ্বাসরুদ্ধ করে দিচ্ছে বারবার। তার হাসিতে অন্ধকার রাতও যেন আলোর ঝলকে প্রাণ ফিরে পায়। সময় ধীরে ধীরে বয়ে যায়, আর পদ্মবিলের নীরব জলে ভেসে থাকা ছোট্ট নৌকায় বসে থাকা দুই তরুণ তরুণীর মাঝে এক অদৃশ্য বন্ধনের সূচনা হয়। কোনো কথা না বলেও তাদের হৃদয় একে অপরের গভীরে ডুব দেয়। এ যেন এক এমন মুহূর্ত যেখানে পৃথিবীর সমস্ত গল্প, সমস্ত আবেগকে সে থমকে যায়। এই নৌকার ক্ষুদ্র যাত্রার মধ্যেই যেন বাধা পড়ে চাঁদ, পদ্মবিল আর দুটি হৃদয়ের নিঃশব্দ আখ্যান। রাতের ঘন আধার ভেঙে ভোরের ফিকে আলো ধীরে ধীরে দৃশ্যমান হয়। সেলিম নিঃশব্দ পদক্ষেপে শাহানুরকে নিয়ে মহলে ফিরে আসে। যে নিপুণ কৌশলে তারা মহলে অটুট প্রাচীর পেরিয়ে আধারের আড়ালে পা রেখেছিল, ঠিক তেমন নিঃশব্দ দক্ষতায় তারা ফিরে আসে। মহল জুড়ে কোনো শব্দ নেই, কোনো উন্মাদনা নেই, শুধু বিরাজ করছে গভীর নিস্তব্ধতা। মহলের এই নিস্তব্ধতা প্রমাণ করছে শাহানুরের সারা রাতের অনুপস্থিতি মহলের সকলের কাছেই অজানা। সময় নিজ গতিতে ছুটে চলে যায়, অপেক্ষা করে না কারোর জন্য। শেহবাজের অনুপস্থিতিতে যাবার 3টে দীর্ঘ নির্ঘুম রজনী পেরিয়ে গেছে। এই অতিবাহিত সময়ে মহলে তেমন কোনো পরিবর্তন না ঘটলেও যাবার জীবনে এর প্রভাব পড়েছে গুরুতরভাবে। যেমন প্রথম দিন থেকে শেহবাজের অনুপস্থিতি যাবার মনকে অস্থির করেছে, তবু যাবা ভেবেছিল হয়তো শেহবাজ পরের দিনই ফিরে আসবে, কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় দ্বিতীয় দিন থেকে তার মনের গভীরে এক অজানা শূন্যতা বাসা বাঁধে। শেহবাজের সেই দৃঢ় উপস্থিতি, তার তীক্ষ্ণ দৃষ্টি আর তীব্র ব্যক্তিত্বের প্রতিটি মুহূর্ত যাবার মনের গহীনে ঘুরপাক খেতে থাকে। এই দুদিনেই যাওয়ার মনে হয় শেহবাজের অনুপস্থিতি মহলের পরিবেশ থেকে প্রাণ কেড়ে নিয়েছে। তৃতীয় দিনে ভোরের আলো যখন ধীরে ধীরে মহলের সীমানা স্পর্শ করে, যাবা অনুভব করে তার মনের গভীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে। শেহবাজের অভাবে মহলের প্রতিটি কোণ তার জন্য শূন্য আর বিবর্ণ হয়ে উঠেছে। তার ফুসুবাবুর অভাব এতটাই তীব্র হয়ে উঠেছে যে জবাব বারবার নিজের ভেতর প্রশ্ন ছুড়ে দেয়, কেন এমন লাগছে? কেন তার শূন্যতা এত গভীর বেদনা দিচ্ছে আমায়? জবা প্রশ্ন তো করে, কিন্তু সে প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। তাই সে জানালার পাশে দাঁড়িয়ে একটানা দূরের আকাশের দিকে চেয়ে থাকে। স্মৃতির স্রোতে ভেসে আসে শেহবাজের গভীর কণ্ঠে ডাকা সেই ফুল, তার শক্ত হাতে মৃদু স্পর্শ, কিংবা ক্যাশগুচ্ছ বেঁধে দেওয়ার যত্ন। এমনকি শেহবাজের রাগান্বিত দৃষ্টিও আজ তার কাছে প্রশান্তি এনে দেয়। জবার বুকের ভেতর এক অজানা উচ্ছ্বাস আর তীব্র শূন্যতার ঢেউ বয়ে যায়। এই 3 দিনের অভিজ্ঞতা জবাকে একটি অপ্রকাশিত সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর তা হলো শেহবাজ কেবল তার চিন্তার গভীরে নয়, বরং তার হৃদয়ের প্রতিটি কোণ দখল করে রেখেছে। একসময় যার কঠোরতা তাকে হতভম্ব করে দিত, আর সেই কঠোরতার মধ্যেই সে নিরাপত্তার পরশ অনুভব করছে। জবা জানে না ভালোবাসার সংজ্ঞা কি, তবে এই 3 দিনের অভিজ্ঞতায় সে অনুভব করে শেহবাজ তার মনের প্রতিটি অনুভূতির কেন্দ্রে অবস্থান করছে। এখন জবার একমাত্র চাওয়া শেহবাজের ফিরে আসা। সেই কঠোর দৃষ্টি, তীক্ষ্ণ বাক্য এবং তার রাগ সহ সবকিছু নিয়ে। শেহবাজের অনুপস্থিতি জবাকে শিখিয়েছে দূরত্ব কেবল মুহাব্বতের গভীরতাকে আরো প্রকট করে তোলে। তাই জবার সজ্ঞানে মেনে নিচ্ছে সে ভালোবাসে তার জমিদার ফুসুবাবুকে। এই 3 দিনে জবার এক অলঙ্ঘনীয় নিয়ম হয়ে দাঁড়িয়েছে শেহবাজ কখন ফিরবে তা জানতে রুকায়ার কক্ষে যাওয়া। আজও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। পায়ের পাতায় নিঃশব্দে হাঁটতে হাঁটতে জবা রুকায়ার ঘরে প্রবেশ করলো। রুকাইয়া দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। জবা তার পায়ের আঙ্গুল দিয়ে মেঝে ঘষতে ঘষতে রুকায়ার পেছনে গিয়ে দাঁড়ায়। দর্পণে জবার প্রতিচ্ছবি দেখে রুকায়ার মুখ টিপে হাসে, কিন্তু সেই হাসি তৎক্ষণাৎ আড়াল করে নেয়, কারণ সে ঠিকই বুঝতে পারে জবার এই আকস্মিক আগমনের অন্তর্নিহিত উদ্দেশ্য। নিজের অভ্যন্তরের হাসি দমিয়ে রেখে রুকাইয়া গম্ভীর কণ্ঠে বলে, জবা, নিশ্চয়ই আজও সেই একই কথা জানতে এসেছো? আমি বলছি না, আমি জানি না ভাইজান কখন ফিরবেন, তাই এই প্রশ্ন করে আর বিরক্ত করো না।
রুকাইয়া রুক্ষ বাক্যগুলোতে জবার কোমল হৃদয়ে গভীর আঘাত হানে। তার চোখের দৃষ্টি মেঝের দিকে নত হয়, ঠোঁট কেঁপে ওঠে। কিছু না বলে সে মাথা নিচু করে ঘর ছাড়ে। রুকাইয়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টির সামনে জবার নির্লিপ্ত প্রস্থান মুহূর্তেই মিলিয়ে যায়, ফলে হৃদয়ে ভারী এক অনুশোচনা চেপে বসে। সে স্পষ্ট বুঝতে পারে তার কথাগুলো জবার কোমল সত্তাকে কতটা বিদ্ধ করেছে। এক দগ্ধ আত্মগ্লানিতে মন ভারাক্রান্ত হয় রুকাইয়ার। অনুতাপে টানে সে দ্বিধাহীন পায়ে জবার পেছু নেয়। মনে দুঃখের ঝড় নিয়ে অন্যমনস্কভাবে হাঁটছিল জবা। তার মনোযোগ ক্ষীণতার কারণে ঘটে যায় এক অপ্রত্যাশিত অঘটন। হঠাৎ করেই তার সাথে শাহেলা বানুর সংঘর্ষ হয়। শাহেলা বানুর হাতে থাকা পাশের বাটিটা মুহূর্তে মাটিতে পড়ে শব্দ তৈরি করে। জবা চমকে উঠে কিছু বলার আগে শাহেলা বানু তার ধৈর্যের বাঁধ ভেঙে জবার শুভ্র কোমল গালে সজোরে চর বসিয়ে দেন। ক্রোধে তার মুখ কঠিন হয়ে ওঠে, আর তিনি গর্জে উঠে বলেন, এই মেয়ে কোথায় দৃষ্টি দিয়ে হাঁটো? হ্যাঁ, তোমার জন্য সম্পূর্ণ পায়েসটা পড়ে গেল। ছোট বংশের মেয়ে কোথাকার, মন তো চাইছে এক্ষুনি মহল থেকে বের করে দে। শাহলা বানুর আঘাতে জবা মাটিতে পড়ে যায়। তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে, আর যন্ত্রণায় তার পুরো মুখটা জ্বলতে থাকে। মাটিতে পড়ে থাকা জবার চোখ দিয়ে অনবরত পানি পড়ে, তবু সে কোনো প্রতিবাদ না করে নিঃশব্দে সহ্য করে তার অপমান। জবাকে এমন ভাবে অশ্রু বিসর্জন দিতে দেখে শাহেলা বানু ফের কোনো কথা বলে ওঠার পূর্বেই সেখানে আগমন ঘটে রুকাইয়ার। সে জবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে সম্মুখে রাগে ফুঁসতে থাকা মায়ের পানে তাকায়। তৎক্ষণাৎ নিজ মনে সৃষ্ট রাগ আর হতাশায় বলে ওঠে, আমি জান, আপনি জবাকে মেরেছেন? রুকাইয়ার কণ্ঠে এমন এক ধরনের রাগ আর হতাশা ছিল যা শাহেলা বানু আগে কখনো দেখেননি। সে অবাক হয়ে কন্যার পানে চেয়ে ক্ষুব্ধ স্বরে বললেন, তুমি কি আমার কাছে জবাবদিহি চাইছো? তুমি জানো এই মেয়েটি কি করেছে? আমি যখন তোমার জন্য পায়েস নিয়ে আসছিলাম তখন এই মেয়েটা তো ফেলে দিয়েছে। শাহেলা বানুর কথায় যাব অবাক হয়ে প্রথমবারের ন্যায় উচ্চ স্বরে বলে, চাচি যান, আপনি মিথ্যা কেন বলছেন? বলেই রুকাইয়ার পানে চেয়ে বলে ওঠে, আপা যান, আপনি বিশ্বাস করুন, আমি চাচি যানকে খেয়াল করিনি। জবাকে এহেন ভাবে নিজের সাফাই দিতে দেখে শাহেলা বানু আরো চটে গিয়ে বলেন, কত বড় সাহস তো, তুই আমাকে মিথ্যে প্রমাণ করতে চাইছিস? বলে শাহেলা বানু ক্ষিপ্ত হয়ে জবার নিকট তেড়ে যেতে চাইলেই রুকাইয়া নিজের মাকে থামিয়ে মাটিতে পড়ে থাকা জবাকে তুলে দাঁড় করায়। তার শুভ্র গালে লাল আঙ্গুলের দাগ দেখে দীর্ঘশ্বাস টেনে বলে ওঠে, আপনি এই মেয়েটাকে মারলেন শুধু সামান্য পায়েসের জন্য? আমি জান, আপনি কি ভুলে গেছেন এই মেয়েটি কার স্ত্রী? তার গায়ে হাত দেওয়ার ফল কি হতে পারে তা কি আপনি জানেন না? যদি ভাইজান এই ঘটনার কথা খুনাক্ষরেও জানতে পারে তাহলে কি হবে সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না? রুকাইয়ার চোখের ভাষায় শাহেলা বানু আতঙ্কিত হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ছিল নিজের কন্যার কথায় সে ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি দুঃখ ভারাক্রান্ত মনে বলে ওঠেন, তুমি আমার কন্যা হয়ে আমাকে সব বলতে পারলে? মায়ের প্রশ্নে রুকাইয়া দৃঢ় কণ্ঠে বলে, আমি জান, আমি আপনার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি। আমি শুধু আপনার সম্মুখে সত্যের আয়নাটুকু ধরতে চেয়েছি। এতে যদি আপনি কষ্ট পান তবে আমায় ক্ষমা করে দিন। কথাগুলো বলেই রুকাইয়া জবার হাত ধরে সেখান থেকে প্রস্থান করে। শাহেলা বানু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন, চোখের সামনে নিজের মেয়ের এই অভাবনীয় বিদ্রোহ দেখে। নিজ কক্ষে ফিরে এসে রুকাইয়া নীরবে জবার কাটা ঠোঁটে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, জবা, তুমি এমন কেন? কেউ যখন তখন এসে তোমার যা ইচ্ছে তাই বলে চলে যায়, আর তুমি মুখ বুজে সব সহ্য করে নাও। তুমি কখনো প্রতিবাদ করো না কেন? তুমি কি শুরু থেকেই এমন ছিলে, নাকি এখানে এসে তোমার এই অবস্থা হয়েছে? রুকাইয়ার প্রশ্নে জবা খিলখিলিয়ে হেসে ওঠে। সেই হাসি রুকাইয়ার চিন্তার ভারী ম্যাগগুলো খানিকটা সরিয়ে দেয়। তখনই জবা বলে ওঠে, একটা ঘটনা শুনবেন? জবার কথায় রুকাইয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি ঘটনা? তখনই জবা বলে ওঠে, একবার বক্কার চাচা আমার বোন জোনাকিকে চর দিয়েছিল, তাই আমি আমার পুরো দলবল নিয়ে তার লুঙ্গি খুলে রেখেছিলাম। বেচার লজ্জায় 1 মাস আর আমাদের সামনেই আসেনি। জবা কথা শেষ করতেই হেসে ওঠে। তার সেই উচ্ছ্বাস দেখে রুকাইয়াও মৃদু হেসে বলে, তাহলে আমি জানকে কিছু বলনি কেন?
রুকাইয়ার প্রশ্নে জবা থেমে যায়, তার হাসির রেশ মিলিয়ে যায়, মুখ নত করে চুপ করে থাকে। কি উত্তর দেবে ভেবে পায় না। রুকাইয়া গভীরভাবে তাকিয়ে আবার বলে, তোমার মধ্যে এত সাহস থাকতেও নিজের বরকে এত ভয় পাও কেন? কখনো তার সামনে নিজের মনের কথাগুলো বলে ফেলো না কেন? জবা মাথা নিচু করে মৃদু স্বরে উত্তর দেয়, ওনাকে কিছু বললে যে আমার গর্দান নেবে। জবার ভয় মেশানো কথা শুনে রুকাইয়া হেসে বলে ওঠে, বোকামি, ভাইজান কখনো সেটা করবেন না। বরং তুমি যদি তাকে ভালোবেসে কিছু বলো, সে সব মাথা পেতে মেনে নেবে। জবা অবিশ্বাস ভরা চোখে বলে, সত্যি? রুকাইয়া জবার কাছে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ সত্যি। বিশ্বাস না হলে ভালোবেসে কিছু বলেই দেখো। রুকাইয়া ও জবার কথোপকথনের মাঝে হঠাৎ করে মহলের বাহির থেকে এক চরম হইচইয়ের আওয়াজ শোনা যায়, যা তাদের মনকে উদ্বিগ্ন করে তোলে। তারা দ্রুত সেদিকে ছুটে গিয়ে দেখতে পায় সেখানে সাহেলা বানু ও আলিয়া বানু উপস্থিত হয়েছেন। তখনই হইচইকৃত তৌসিফ জবাকে দেখেই তাড়াহুড়ো করে বলে ওঠে, চাচি যান, সর্বনাশ হয়ে গেছে। তৌসিফের এহেন কথায় আলিয়া বানু ভীষণ চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? তৌসিফ উত্তরে বলে, একজন দূর থেকে খবর পেয়েছি সে এবার শিকার করতে গিয়ে বাঘের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তৌসিফের এহেন কথায় মুহূর্তে এই মহলের সকলের মুখে স্তব্ধতা নেমে আসে। তৌসিফ তখন আবার বলে, শুনলাম ভাইজানের অবস্থা নাকি ততটা ভালো নয়। আলিয়া বানুর চোখে জল চলে আসে ছেলের চিন্তায়। অন্যদিকে জবা নির্বাক হয়ে থাকে, যেন তার কানে কোনো শব্দই প্রবাহিত হচ্ছে না। রুকাইয়া তার ভাইয়ের কথা শুনে সন্দিহান গলায় প্রশ্ন করে, ভাইজান, আপনি কি সঠিক বলেছেন নাকি খবরে কিছু ভুল রয়েছে? তৌসিফ ক্ষুব্ধ হয়ে জবাব দেয়, তোর কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? রুকাইয়া তৎক্ষণাৎ বলে ওঠে, না না ভাইজান, আমি এমন কিছু বলিনি। আমি শুধু বলতে চাচ্ছি যে শেহবাজ ভাইজানের মতো একজন মানুষ কিভাবে বাঘের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয় সেটা বিশ্বাস করা একটু কঠিন। তাই তো বললাম আপনার তথ্য সঠিক কিনা। রুকাইয়ার শেষ কথাটি বলার পর তৌসিফ দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, না, আমার তো ভুল না, সঠিকই আছে। তখন রুকাইয়া দ্রুত জবার দিকে তাকাতেই লক্ষ্য করে জবা নির্বাক হয়ে রয়েছে। জবার এহেন হালাতে রুকাইয়া তাকে ধাক্কা দিয়ে বলে, জবা, কি হয়েছে? তখনই জবা নিজ সম্বিত ফিরে পেয়ে কান্না করে রুকাইয়াকে জড়িয়ে ধরে বলে, আপাজান, উনি ভালো নেই। ওনার এই হালাত আমার জন্য হয়েছে। উনি যদি আমার ওপর রাগ না করতেন তবে কখনো সেখানে যেতেন না, আর এমন পরিস্থিতি কখনোই ঘটতো না। জবার কথা শুনে আলিয়া বানু গম্ভীর ভাবে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তুমি কি বলতে চাচ্ছ? পরিস্থিতি বেগতিক দেখে রুকাইয়া দ্রুত সব কিছু সামলাতে বলে, চাচি যান, ভাইজানের এমন অবস্থা শুনে জবার মাথা ঠিক নেই, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। রুকাইয়ার উত্তরে আলিয়া বানু তেমন না খেটে তৌসিফের পানি চেয়ে বলেন, তৌসিফ, এখন আমরা কি করব তুমি বলো। তোমার পিতা আর তোমার চাচাজান তো বাণিজ্যের কাজে বাহিরে গেছেন। তুমি বরং আমাকে নিয়ে যাও শেহবাজের কাছে। আমি আমার পুত্রের এমন সময় তাকে কষ্ট পেতে ওখানে থাকতে দিতে পারি না। আলিয়া বানুর কথায় তৌসিফ বলে, যাওয়া তো উচিত চাচি যান, কিন্তু এতটা দূরের পথ আপনি পাড়ি দিবেন কিভাবে? আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। তৌসিফের কথায় জবা দুঃখ ভারাক্রান্ত মনে কান্না জড়িত কণ্ঠে বলে উঠে, ভাইজান, আপনি আমাকে নিয়ে যান, আমি যাব। জবার কথায় রুকাইয়া চিন্তিত হয়ে বলে, জবা, বোকামি করো না। তুমি জানো ভাইজান তার অসুস্থতার পরেও তোমাকে কোনো পরপুরুষের সাথে সহ্য করবেন না। তোমার এই কর্ম তোমার জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে। জবা রুকাইয়ার সাবধানী বাণী শোনার পরও বলে উঠে, আপাজান, আমি কিছু জানি না। আমি শুধু এখন ওনার কাছে যেতে চাই। আলিয়া বানু জবার কথায় সায় জানিয়ে বলেন, রুকাইয়া, ওকে বাধা দিও না, যেতে দাও। আমার পুত্রের এখন কাউকে প্রয়োজন, আর একজন পুরুষ থেকে একজন নারী সেবিকা হিসেবে বেশি যোগ্য। শাহলা বানুর কথায় রুকাইয়া অগত্যা বলে উঠে, ঠিক আছে, তবে আমিও যাব। রুকাইয়ার কথার পৃষ্ঠে তৌসিফ সঙ্গে সঙ্গে বলে উঠে, তুই পাগল হয়ে গেছিস? আমরা ঘুরতে চাচ্ছি না। এত মানুষ গেলে ভ্রমণে আমাদের সমস্যা হবে। কথাগুলো বলি তৌসিফ জবার দিকে তাকিয়ে বলে, ভাবিজান, দ্রুত গিয়ে ভ্রমণের জন্য তৈরি হয়নি আপনি। তৌসিফের কথায় জবা কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে যায় নিজের কক্ষে প্রস্তুতি নিতে। রুকাইয়া তখন সেখান থেকে অন্যত্র গিয়ে
একজন দাসের মাধ্যমে জুনায়েদকে খবর পাঠায় মহলে আসার জন্য। রুকাইয়ার পাঠানো খবর জুনায়েদের কাছে পৌঁছানোর সাথে সাথে হন্তদন্ত হয়ে সে মহলে ফিরে আসে। মহলে এসে মায়ের কাছ থেকে সব জানার পর জুনায়েদ তৌসিফকে প্রশ্ন করে, ভাইজান, আপনার তথ্য কি সঠিক? তৌসিফ হতভম্ব হয়ে যায়, কারণ সে আকস্মাৎ এখন জুনায়েদের আগমন আশা করেনি। অবশেষে থতমত গলায় তৌসিফ বলে, আমি নিশ্চিত না, তবে আমার জানা মতে সঠিক তথ্যই বলেছে। এতটুকু বলার পর আলেয়া বানু তৎক্ষণাৎ বলেন, জুনায়েদ বাবা, সঠিক কিনা তা এখান থেকে কেউ জানবে না, তাই সময় নষ্ট করে না, তৌসিফকে জবাকে নিয়ে যেতে সহায়তা করো। আলেয়া বানুর বাক্যে জুনায়েদ প্রশ্ন করে, আমি জান ভাবিজানকে কেন নিতে হবে? আমি আর তৌসিফ ভাইজান গেলেই হবে। পুত্রের কথায় আলেয়া বানু বললেন, জুনায়েদ সেবিকা হিসেবে পুরুষের চেয়ে নারী উত্তম, তাই একজন নারী থাকা আবশ্যক। তাদের কথার মাঝেই হন্তদন্ত হয়ে জবা এসে বলে, জুনায়েদ তৌসিফের দিকে তাকিয়ে বলে, ভাইজান, আপনার যাওয়ার প্রয়োজন নেই, ভাবিজানকে নিয়েই আমি যাচ্ছি। জায়গাটি যেহেতু আমি আপনার থেকে বেশি ভালোভাবে চিনি, কারণ ভাইজানের সাথে সেখানে আমি কয়েকবার গিয়েছি। তৌসিফ জুনায়েদের কথা শুনে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ক্রুদ্ধ পায়ে চলে যায় সেখান হতে। নিজের কক্ষে গিয়ে পায়চারি করতে করতে তৌসিফ দাঁত কটমট করে বলে ওঠে, শুধু তোর জন্য আজ আমার পরিকল্পনা সফল হলো না জুনায়েদ। সব কিছু পেছনে ফেলে জবা পালকিতে আসন গ্রহণ করে তার অর্ধাঙ্গের নিকট পৌঁছানোর দীর্ঘ যাত্রায়। চারপাশে পাহারা দিয়ে থাকা প্রহরীদের কঠোর দৃষ্টি সেই পালকির দিকে নিবদ্ধ। অন্যদিকে জুনায়েদ শক্ত হাতে ঘোড়ার লাগাম ধরে তার ভ্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করে। প্রহরীদের একটি দল নিয়ে এসে দৃপ্ত পদক্ষেপে যাত্রার সূচনা করে। ঠিক সেই মুহূর্তে রুকাইয়া এক দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। চমকে ওঠা জুনায়েদের চোখে বিস্ময়ের ছায়া স্পষ্ট। তার কণ্ঠে কঠিনতা নিয়ে বলে ওঠে, রুকাইয়া, সমস্যা কি তোমার? এভাবে কেউ সামনে আসে? রুকাইয়া জুনায়েদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে সজাগভাবে বলে ওঠে, সাবধানে যাবেন, সুস্থভাবে ফিরে আসবেন। রুকাইয়ার কথায় জুনায়েদের ভেতরে জমে থাকা অস্থিরতার মেঘ মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার ঠোঁটে খেলা করে এক মৃদু অথচ দৃঢ় হাসি। চোখের এক নিঃশব্দ ইশারায় সে রুকাইয়াকে আশ্বস্ত করে যেন তার অদৃশ্য ভয়গুলো মিলিয়ে যায়। এরপর দৃপ্ত পদক্ষেপে সে এগিয়ে যায় নিজের গন্তব্যের পথে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। আকাশে ধীরে ধীরে অন্ধকারের চাদর নেমে আসে, যেন রাত তার আধিপত্য ঘোষণা করতে উদ্যত। নিস্তব্ধ পালকির অভ্যন্তরে জবা স্থির হয়ে বসে থাকে, তার প্রতিটি নিঃশ্বাসে উদ্বেগের প্রতিধ্বনি। সময়ের এই বিলম্ব তার আর সহ্য হয় না। মনে মনে সে প্রতিটি মুহূর্তে নিজেকে প্রশ্ন করে, এই পথের শেষ কোথায়? কবে সে পৌঁছাবে তার কাঙ্ক্ষিত ঠিকানায়, যেখানে আছে তার প্রাণ প্রিয় ব্যক্তি? মনে মনে জবা বলে ওঠে, যদি আমি পাখি হতাম তবে কতই না ভালো হতো, আপনার কাছে উড়ে চলে যেতাম। জবা যখন এই ভাবনার গভীরে ডুবে যায় তখন তার চোখ বেয়ে অশ্রু নেমে আসে। অশ্রুর প্রতিটি বিন্দু যেন তার মনের বেদনার এক অব্যক্ত ভাষা। আজ সে তার চোখ হতে গড়িয়ে পড়া অশ্রু মুছতে পারছে না। শেহবাজের চিন্তায় তার শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। প্রতিটি মুহূর্ত তাকে আরো গভীরভাবে অস্থিরতায় আচ্ছন্ন করে তোলে। ধীরে ধীরে তাদের পালকির কাফেলা মির্জানগর পেরিয়ে পঞ্চনগরের সন্নিকটে এসে পৌঁছায়। ক্লান্ত যাত্রার ভার লাঘব করতে জুনায়েদের নির্দেশে কাফেলা কিছুক্ষণের জন্য থামে। প্রহরীরা বিশ্রামে মনোনিবেশ করে, কিন্তু জবা পালকির অভ্যন্তরে নির্বিকার হয়ে বসে থাকে। জুনায়েদ নিজে পালকির নিকটে এগিয়ে আসে। কণ্ঠে একরাশ মমতা মিশিয়ে সে জবাকে কিছু খাওয়ার অনুরোধ করে, কিন্তু জবা তার ব্যথিত হৃদয়ের দৃঢ়তায় স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুতেই কিছু খাবে না। বারবার চেষ্টা করেও জুনায়েদ জবার এই অনমনীয় সিদ্ধান্ত বদলাতে পারে না। রাত্রির আধার পেরিয়ে পালকির যাত্রা আবার শুরু হয়। ধীরে ধীরে ভোরের আলো আধারকে বিদায় জানায়, আর দূর আকাশে সূর্যের কিরণ আসার বার্তা ছড়িয়ে পড়ে। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ। যাবার যাত্রার প্রতিটি মুহূর্তে নিজের ব্যথায় বিদ্ধ কান্নায় ভেঙে পড়েছে। তার চোখের পাতা ফুলে উঠেছে, যেন বেদনার প্রতিটি বিন্দু তার দৃষ্টিতে স্থায়ী হয়ে গেছে। তার অন্তরের ভার যেন এই দীর্ঘ যাত্রাকে আরো দীর্ঘতর করে তুলছে। অবশেষে সমস্ত ক্লান্তি, অস্থিরতা এবং বেদনার মাঝেও কাফেলা তাদের গন্তব্যে পৌঁছায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। প্রহরীরা একসঙ্গে উল্লাসে ফেটে পড়ে।
গলায় আনন্দের সুর তুলে বলে ওঠে। জবা যখন তাদের পৌঁছানোর সংবাদ শুনতে পায় তখন তার হৃদয় এক অজানা উত্তেজনায় কেঁপে ওঠে। সে দ্রুত মাথার ঘুমটা টেনে সামনের দিকে এগিয়ে পালকির জানালা দিয়ে মাথা বের করে। উন্মুখ দৃষ্টিতে চারপাশে খুঁজতে থাকে, যেন তার অন্তরের আরতি প্রতিটি দৃষ্টিকোণে প্রতিফলিত হয়। দূর থেকে সে চোখ মেলে দেখে কিছু তাঁবু টাঙানো স্থানের ব্যস্ত আয়োজনে। বাতাসে মিশে থাকা অনিশ্চয়তা তাকে আরও উগ্র করে তোলে। পালকি যখন আরও কিছুটা এগিয়ে যায় তখন জবা ক্লান্ত চোখের আবছা পর্দায় স্পষ্ট হতে শুরু করে শেহবাজের অটল ও দৃঢ় প্রতিমা। সম্মুখে শেহবাজকে আবিষ্কার করা মাত্র জবার হৃদয়ে দমকা ঝড় বয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে চলন্ত পালকি থেকে নেমে পড়ে। এই আকস্মিক ও অপ্রত্যাশিত আচরণে প্রহরী ও জুনায়েদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তবে জবা এসব কিছুকে উপেক্ষা করে তার একমাত্র লক্ষ্য স্থির করে নেয় শেহবাজের নিকট পৌঁছানো। কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা তার গতিকে থামাতে পারে না। একাগ্র চিত্তে সে ছুটে চলে, যেন পালকির গতিও তার জন্য যথেষ্ট ছিল না। পেছন থেকে জুনায়েদ উদ্বিগ্ন কণ্ঠে তাকে বারবার সাবধান করতে থাকে, কিন্তু জবা কারো কথায় কর্ণপাত করে না। তার প্রত্যেকটি পদক্ষেপ, তার প্রতিটি শ্বাস শুধু শেহবাজের কাছে পৌঁছানোর এক অদম্য আকাঙ্ক্ষায় মগ্ন। বাতাসে তার দৌড়ের দৃঢ়তা স্পষ্ট, আর চোখে প্রতিফলিত হয় সে অনিবর্তনীয় আকুতি। শেহবাজের সামনে পৌঁছে তার অস্তিত্বের কাছে নিজেকে সমর্পণের। শেহবাজ তখন তার সভাসদদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ব্যস্ত ছিল। প্রতিটি বাক্যে তার কণ্ঠে দৃঢ়তা এবং সিদ্ধান্তে গাম্ভীর্য ছিল স্পষ্ট। কিন্তু হঠাৎ করেই তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কম্পিত হয়ে ওঠে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে গভীরভাবে নাড়া দিল। একটি অজানা টানে সে অনিচ্ছাকৃতভাবে পেছনে ঘুরে তাকায়। ঠিক সেই মুহূর্তে ঝড়ের ব্যাগে ছুটে আসা জবা তার বুকের সঙ্গে আছড়ে পড়ে। শেহবাজ হতচকিত হয়ে যায়। জবার ছোট্ট অথচ দৃঢ় বাহু তার শরীর জড়িয়ে ধরে, যেন সারা পৃথিবীর সমস্ত নিরাপত্তা এবং শান্তি সে বুকেই খুঁজে পেয়েছে। শেহবাজের অবচেতন মন এক পলকের জন্য জবার উষ্ণ অস্তিত্বকে গ্রহণ করে নেয়। তার শক্ত বাহুবন্ধন জবার চারিপাশে গড়ে ওঠে, কিন্তু পরক্ষণেই তার চেতনা ফিরে আসে। তার চোখে পড়ে জবার মাথার ঘোমটা সরে গেছে, আর তার কালো চুল ছড়িয়ে পড়েছে বাতাসে। এই অবস্থায় সভাসদদের সামনে জবার এমন উপস্থিতি তার অন্তরে রাগের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। তার মুখ কঠোর হয়ে ওঠে, কণ্ঠ বজ্রের মতো গুরু গম্ভীর স্বর ভেসে আসে। জবা ফুল। শেহবাজের রাগ ভরা ডাক জবার অন্তরে এক মুহূর্তের জন্য ভয় জাগায়। তার শরীরের ক্ষুদ্র কাঁপন সে ভয়কে প্রকাশ করে, কিন্তু তবু সে তার হৃদয়ের শক্তিতে ভর করে সে ভয়কে উপেক্ষা করে। শেহবাজের বুকে আরো নিবিড়ভাবে লেপ্টে যায়, যেন তার অস্তিত্বের সমস্ত ব্যথা এবং আকাঙ্ক্ষা সেখানে মিশে গেছে। জবার এই নীরব অথচ দৃঢ় আচরণ শেহবাজকে ক্ষণিকের জন্য স্থবির করে দেয়। তার কঠোর দৃষ্টিতে একটি কোমলতা মিশে যায়। কোনো কথা না বলে শেহবাজ তার পরিহিত চাদর দিয়ে জবাকে সম্পূর্ণ ঢেকে দেয়। শেহবাজের বাহুতে জবাকে এমনভাবে আচ্ছাদিত করা হয় যেন পৃথিবীর কোনো শক্তি আর তাকে স্পর্শ করতে না পারে। এরপর সামনে চোখ তুলে তাকিয়ে শেহবাজ জুনায়েদের উপস্থিতি লক্ষ্য করে। তার দৃষ্টিতে রাগের আগুন ছড়িয়ে পড়ে। ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে সে জুনায়েদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তোমাদের এখানে আগমনের কারণ কি? জুনায়েদ ভাইকে সুস্থ দেখে হাসি ফুটিয়ে উত্তর দেয়, ভাইজান আপনি ঠিক আছেন? এহেন প্রশ্নে শেহবাজ আরো রেগে গিয়ে ভ্রুকুটি করে পাল্টা প্রশ্ন করে, আমি ঠিক আছি মানে? জুনায়েদ শেহবাজের প্রশ্নে তৌসিফের বলা সকল কথা খুলে বলে। মুহূর্তেই শেহবাজের ক্রোধের আগুন জ্বলে ওঠে। রেগে গিয়ে সে জবাকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নেয়। এত শক্তি দিয়ে চেপে ধরার ফলে জবা প্রচন্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, তবুও একটি শব্দ উচ্চারণ করে না নিজ মুখ হতে। শেহবাজ মুহূর্তের মধ্যে জবাকে কোলে তুলে নিয়ে দৃঢ় পদচারণে নিজের তাবতে গিয়ে বসিয়ে দেয় তাকে, কিন্তু জবা তবু তার মাথার শেহবাজের বুক থেকে তোলে না। জবার এহেন আচরণে শেহবাজ তাকে ধমক দিয়ে বলে ওঠে, ঠিকভাবে বসো বোকা ফুল। শেহবাজের ধমকে জবা তার বুকে লেপ্টে থাকা অবস্থান থেকে সরে এসে মাথা নিচু করে বসে পড়ে। সে নীরবে নাক টানতে থাকে, যেন নিজের অনুভূতিগুলো চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টিতে তার এই নতজানু অবস্থান আরো স্পষ্ট হয়ে ওঠে। তখনই শেহবাজ তার ধৈর্য হারিয়ে যাবার খোলা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে বলে ওঠে, তোমাকে বলেছি এই চুল যেন কারো নজরে না পড়ে।
অথচ আজ তা ঠিকই অন্যের নজরে পড়েছে। এখন বলো, এগুলো কেটে দেব? তার তীক্ষ্ণ কণ্ঠস্বর ও কঠোর দৃষ্টিতে চারপাশ যেন মুহূর্তেই থমকে যায়, কিন্তু জবা নিরুত্তরভাবে নাক টানতে থাকে, যেন নাক টানতে থাকা তার একমাত্র উত্তর। তার নীরবতা শেহবাজের ক্রোধকে আরো তীব্র করে তোলে। ফের শেহবাজ ধমক দিয়ে আদেশ করে, জবা ফুল, আমার দিকে তাকাও। শেহবাজের এই হুকুম পূর্ণ করতে জবা ধীরে ধীরে মুখ তুলে শেহবাজের দিকে চায়। তার ফুলা চোখ, ক্লান্ত মুখ আর নিঃসীম সুখের প্রতিচ্ছবি শেহবাজের বক্ষ পিঞ্জর ভেদ করে গভীরে আঘাত হানে। মুহূর্তে শেহবাজ অনুভব করে তার বুকের মধ্যে অদ্ভুত এক পীড়ার সঞ্চার। তার বিস্তৃত হাত দিয়ে জবার ছোট্ট মুখটি তুলে ধরে, কণ্ঠে এক গভীর কোমলতা এনে বলে, ফুল, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? জবার জন্য শেহবাজের এহেন আদরে পরিবর্তিত স্বর যেন এক অদ্ভুত প্রশান্তির প্রতিচ্ছবি। তাই আবেগে ভেসে জবা আরো উচ্চ স্বরে কান্নায় ভেঙে পড়ে। থর থর কাঁপা কণ্ঠে সে বলে ওঠে, আমি ভেবেছিলাম আপনার কিছু হয়ে গেছে। জবার কথা শুনে শেহবাজের কঠোর মুখমণ্ডলে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। তার শুষ্ক অথরগুলো মুহূর্তে কোমল হয়ে যায়। জবার মুখের দিকে তাকিয়ে তার মনে যে পীড়ার স্রোত বইছিল তা এক নিমিষেই উধাও হয়ে যায়। এখন যন্ত্রণার বদলে বক্ষ পিঞ্জরে এক শীতল প্রশান্তির অনুভূতি ভরে ওঠে তার। শেহবাজ ধীরে ধীরে রাগ ভুলে গিয়ে জবার ছোট্ট মুখটি আরো দৃঢ়ভাবে তার হাতের মধ্য নিয়ে বলে ওঠে, আমি তো খারাপ মানুষ, আমার কিছু হলে তো তোমার খুশি হওয়া উচিত। শেহবাজের এমন কথায় জবা তৎক্ষণাৎ নিজের কম্পিত হাত দ্বারা শেহবাজের উষ্ঠ যুগল চেপে ধরে বলে ওঠে, ছি, এসব কি বলছেন? আমায় ক্ষমা করে দিন। আপনাকে বলা আমার সকল মন্দ কথার জন্য। আমি আর কখনো আপনাকে ওসব কথা বলবো না। আর জবার কথার মাঝে শেহবাজ জবার হাত নিজ উষ্ঠ থেকে সরিয়ে তাকে নিজের অতি নিকটে টেনে ফিসফিসিয়ে বলে, আর শেহবাজের এত নিকটে নিজেকে আবিষ্কার করে জবা কম্পিত গলায় ধীর কণ্ঠে বলে, আর কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না। জবার এবারের কথায় শেহবাজ তার চুলগুলো শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে তার উষ্ঠ বরাবর নিজ উষ্ঠ নিয়ে মৃদু হেসে বলে ওঠে, আমি সেটা কখনো হতেও দিব না। এত কাছ থেকে কথার বিনিময়ে শেহবাজের উত্তপ্ত নিঃশ্বাস জবার ক্ষুদ্র মুখমণ্ডলে সে আছড়ে পড়ে, যেন তার সত্তাকে স্পর্শ করেছে। অস্থিরতার মধ্যেও জবা চোখ বন্ধ করে নেয়। তার অন্তরঙ্গ অনুভূতির তীব্রতায় ঠিক তখনই শেহবাজ তার শুষ্ক অধরগুলোর মাধ্যমে গভীরভাবে ছুঁয়ে ফেলে জবার কোমল অধরকে। মুহূর্তের মধ্যেও জবার সমগ্র দেহ এক শিহরণে কাঁপতে থাকে। তার বন্ধ চোখগুলি আর সংকুচিত হয়ে ওঠে এবং শেহবাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে সে, যেন নিজেকে সামলানোর জন্য কিছু একটা খুঁজছে। জবার হাতের স্পর্শ পেতেই শেহবাজ জবার কোমল কুটিদেশকে আলিঙ্গন করে নেয়, তাকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নেয়, যেন এক অদৃশ্য শক্তিতে তারা একত্রিত হয়ে যায় একে অপরের সাথে। এত কাছ থেকে কথার বিনিময়ে শেহবাজের উত্তপ্ত নিঃশ্বাস জবার ক্ষুদ্র মুখমণ্ডলে এসে আছড়ে পড়ে, যেন তার সত্তাকে স্পর্শ করেছে। অস্থিরতার মধ্যেও জবা চোখ বন্ধ করে নেয় তার অন্তরঙ্গ অনুভূতির তীব্রতায়। ঠিক তখনই শেহবাজ তার শুষ্ক অধরগুলোর মাধ্যমে গভীরভাবে ছুঁয়ে ফেলে জবার কোমল অধরকে। মুহূর্তের মধ্যেও জবার সমগ্র দেহ এক অজানা শিহরণে কাঁপতে থাকে। তার বন্ধ চোখগুলি আরো সংকুচিত হয়ে ওঠে। ফলস্বরূপ শেহবাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে সে, যেন নিজেকে সামলানোর জন্য কিছু একটা খুঁজছে। জবার হাতের স্পর্শ পেতে শেহবাজ জবার কোমল কুটিদেশকে আলিঙ্গন করে, তাকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নেয়, যেন এক অদৃশ্য শক্তিতে তারা একত্রিত হয়ে যায় একে অপরের সাথে। দুজনের উষ্ঠের মিলন একটু গভীর হতে না হতে জবা ব্যথায় ক্ষীণ স্বরে আর্তনাদ করে ওঠে, যা শেহবাজের কাছে বজ্রাঘাতের মতো আঘাত হানে। মুহূর্তে সে নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে জবাকে ছেড়ে দেয়। চোখে উদ্বেগের তীব্র ছায়া, কণ্ঠে গম্ভীর উত্তেজনা নিয়ে প্রশ্ন করে, ফুল, কি হয়েছে তোমার? জবা নীরব, তার মাথা লজ্জায় নত। কিছুক্ষণ পূর্বেই ঘটে যাওয়া ঘটনার ফলে শেহবাজের গভীর দৃষ্টি তার অস্তিত্বকে ভেদ করে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া আসে না। এই নীরবতা শেহবাজের অস্থিরতাকে তীব্রতর করে তোলে। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফলস্বরূপ সে দৃঢ় হাতে জবার থুতনি তুলে তার মুখের দিকে তাকায়। মুহূর্তে শেহবাজের সমস্ত অস্তিত্ব অস্থির হয়ে যায়। তার দৃষ্টি পড়ে জবার ঠোঁটের কোণে, যেখানে এক বিন্দু রক্ত নিঃশব্দে গড়িয়ে পড়ছে, যেন কোনো অজানা ব্যথায় নীরব সাক্ষ্য। শেহবাজের কণ্ঠ মৃদু কিন্তু গভীর আকুলতায় ভরে ওঠে। ফিসফিসিয়ে সে প্রশ্ন করে, এটা কিভাবে হলো?
প্রশ্ন ছুড়ে শেহবাজ উদ্বিগ্ন হয়ে যাওয়া ঠোঁটের কোণের রক্ত মুছে দেয়। সে স্পর্শের গভীরতায় সে আবিষ্কার করে সেটাই হয়ে থাকা কালশিটের দাগ। মুহূর্তে শেহবাজের রাগ দাও দাও করে জ্বলে ওঠে। তার চোখের শিরাগুলো আগ্নেয়গিরির মতো লাল হয়ে যায় আর মুখের পেশি শক্ত হয়ে ওঠে। তার গলার স্বর তীক্ষ্ণ এবং শীতল, যেন ধারালো তলোয়ার। এই দুঃসাহসিকতা কে দেখিয়েছে তোমাকে আঘাত করার? শেহবাজের ভয়ঙ্কর দৃষ্টি তীক্ষ্ণ তীরের মতো জবার হৃদয় ভেদ করে। তার কণ্ঠের শীতল তীক্ষ্ণতা তাঁবুর ভেতরে বহমান বাতাসকে ভারী করে তোলে। জবা শিউরে ওঠে, আতঙ্কের ছায়া তার মুখে স্পষ্ট হয়। ভয়ে সে শেহবাজের কাছ থেকে সরে যেতে চায়, পরন্তু তার শক্ত বন্ধন থেকে মুক্তি সে কোনো ক্রমেই পায় না। ফলে কাপা কণ্ঠে সে বলে ওঠে, কেউ না। জবার এহেন উত্তরে শেহবাজের রাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার চোয়াল শক্ত হয়ে যায়, চোখে ফুটে ওঠে নিয়ন্ত্রণহীন আগুন। মুহূর্তেই সে জবার দুই বাহু শক্ত করে চেপে ধরে, যেন তার স্পর্শের গভীরতায় জবার লুকানো শক্ত বেরিয়ে আসবে। তার কণ্ঠ বিদ্যুতের গর্জনের মতো তীক্ষ্ণ ও নির্মম। কেউ না, তবে এই দাগ কি উড়ে উড়ে এসেছে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন জবা ফুল আমি কে। আপনি নিশ্চয়ই জানেন আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। শেহবাজের মুখ থেকে এহেন কথা শুনে জবা ভয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, চাচি যান আঘাত করেছেন চাচি। শেহবাজ জবার উত্তর শুনে কিছু না বলে এই কঠিন চেহারায় তাঁবু থেকে বেরিয়ে যায়। তার দৃঢ় পায়ের শব্দ তাঁবু নীরবতা ভেদ করে ক্রমে মিলিয়ে যায় দূরে। এভাবে কোনো প্রতিক্রিয়া না দেখে চলে যাওয়া দেখে জবা হতভম্ব হয়ে রয়। কিছুক্ষণ পূর্বের জ্বলে ওঠা রাগ কিভাবে মুহূর্তে নিভে গেল তা বোধগম্য হয় না তার। জবার ভাবনার মাঝেই বাহিরে গিয়ে শেহবাজ হঠাৎ গর্জে ওঠে। তার বজ্রসম কণ্ঠ চারপাশকে কাঁপিয়ে তোলে। তাঁবুতে বসে থাকা জবাও এহেন গর্জন শুনে বুঝতে পারে কিছুক্ষণ পূর্বে শেহবাজের নিষ্ঠুরতা ছিল আগত ঝড়ের পূর্বাভাস। তখনই শেহবাজ প্রহরীদের উদ্দেশ্যে হুকুম দেয়, মহলে ফেরার প্রস্তুতি নাও, আমরা এখনই রওনা হব। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকায়। তার বিভীষিকাময় দীপ্তি চারপাশকে বিদীর্ণ করে দেয়। প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় কোনো অমোঘ সতর্কবার্তা জানিয়ে দেয়। বজ্রের প্রতিধ্বনি আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে, আর তাতে স্পষ্ট হয় প্রাকৃতিক ঝড়ের আগমনী বার্তা। এমন এক অসময়ে ঝড়ের পূর্বাভাস দেখে শেহবাজের সঙ্গীরা উদ্বিগ্ন হয়ে ওঠে। বাতাসে ভেসে আসা ধুলোবালির সাথে যেন এক অনুচ্চারিত ভীতি ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। সবার মধ্যে থাকা এক প্রবীণ সভাসদ ধীর অথচ শঙ্কিত কণ্ঠে বলে ওঠে, হুজুর, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রওনা হওয়া আত্মঘাতী হতে পারে। আমাদের উচিত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা। প্রকৃতির রোষ এড়িয়ে যাত্রা করাই শ্রেয়। পরিবেশে ভর করা নীরবতা ভেঙে জুনায়েদও তার উদ্বেগ প্রকাশ করে। তার কণ্ঠে ছিল প্রগাঢ় অনুরোধ। ভাইজান, ভাবিজান আমাদের সাথেই আছেন। এমন ঝড়ের মধ্যে যাত্রা করলে তার নিরাপত্তা বিষণ্ণ হতে পারে। আজ রাতটা আমাদের এখানে নিরাপদে কাটানোই ভালোই হবে। সবার উদ্বেগ মিশ্রিত কথাগুলোই শেহবাজের চোখের কোণ কঠিন হয়ে ওঠে, কিন্তু যাওয়ার সুরক্ষার কথা ভেবে সে অবশেষে তাদের পরামর্শ মেনে নেয়। গভীর স্বরে যা তার ক্রোধের নিচে চাপা উদ্বেগকে লুকিয়ে রাখে। সে আদেশ দেয়, ঠিক আছে, আজ রাত এখানেই কাটাবো, তবে ভোরের প্রথম আলোয় যাত্রা শুরু হবে। কেউ যেন প্রস্তুতিতে ঘাটতি না রাখে। আকাশে ক্রমাগত বিদ্যুৎ চমকাতে থাকে। তার ঝলকানিতে এই মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে প্রকৃতির রুদ্রমূর্তি। ঝড়ের হিমশীতল বাতাস শিরা উপশিরায় শীতল স্রোত বইয়ে দেয়, চারপাশকে আচ্ছন্ন করে এক অজানা শঙ্কার পরশে। সন্ধ্যার আবছা আলো যেন আকাশের অন্ধকারে বিলীন হয়ে গেছে, আর পুরো আকাশ গভীর রাতের রহস্যময় রূপ ধারণ করেছে। একে একে সকলে নিজেদের তাঁবুর নিরাপদ আশ্রয়ে সরে যায়, ঝড়ের ভয়ালো আগমনের প্রতীক্ষায়। ঠিক তখনই তাঁবুর ভারী পর্দা সরিয়ে দৃঢ় পায়ে ভেতরে প্রবেশ করে শেহবাজ। তার উপস্থিতি তাঁবুর নিস্তব্ধতাকে আরো গভীর করে তোলে। চোখে জ্বলন্ত আগুনের দ্যুতি আর মুখে এক অনমনীয় দৃঢ়তার ছাপ। ভেতরে ঢুকে তার দৃষ্টি পড়ে জবার উপর, যে তাঁবুর এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার চোখে এক অদ্ভুত মিশ্রণ ভয়, লজ্জা আর কিছুটা অপরাধবোধ। শেহবাজ ভ্রু কুঁচকে একবার জবার দিকে তাকায়, কিন্তু কোনো কথা না বলে নিজের জন্য সাজানো আসনে গিয়ে বসে পড়ে। হঠাৎ করে সৃষ্ট নীরবতা পুরো পরিবেশটাকে আচ্ছন্ন করে নেয় মুহূর্তেই।
জবার শাহবাজের এমন নীরবতা দেখে মনের মধ্যে অজানা আশঙ্কা মিলিয়ে যায়। তার মনে হতে থাকে সে আবার হয়তো কিছু ভুল করেছে, কিন্তু কি তা বোঝার চেষ্টা করতে থাকে, পরন্তু কোনো উত্তর মেলে না। অথচ শাহবাজের নিশ্চুপতা তাকে আরো অস্বস্তিতে ফেলে। ফলে অনেকক্ষণ ভেবে সে উঠে দাঁড়ায়। ফের ধীরে ধীরে শাহবাজের নিকটে এসে হাঁটু ভাঁজ করে বসে। কোনো কথা না বলে দৃষ্টি তাক করে রাখে তার পানে। এহেন মুহূর্তে শাহবাজও আর চোখে একবার জবার পানে তাকায়, তারপর আবার অন্যদিকে মুখ ফেরায়। এই অবহেলার নির্মমতা জবার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে। মনে হয় যেন এক অদৃশ্য ছুরি তার হৃদয়ের গভীরে বিঁধে গেছে। ফের নরম আর সংযত স্বরে জবা একটু সামনে ঝুঁকে বলে, আপনি কথা বলছেন না কেন? আমি কি কিছু ভুল করেছি? জবার প্রশ্নেও শাহবাজের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটে ওঠে না। সময় যেন থমকে গিয়েছে, আর সেই থমথমে নীরবতার ভারে জবার ভেতরের অস্থিরতা আবার প্রবল হয়ে ওঠে। নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে সে নীরবে কাঁদতে শুরু করে। মনের যন্ত্রণায় নাক টেনে অশ্রু গোপন করার ব্যর্থ চেষ্টা করে। তার অসহায়তাকে ঘিরে যে নীরব আর্তনাদ, তা যেন শাহবাজের ক্রোধ মিশ্রিত সংযমের বাঁধ ভেঙে দেয়। হঠাৎ করে শাহবাজ জবাকে এক ছটকায় নিজের উরুর উপর বসিয়ে দেয়। তার শক্ত হাতে জবার কোমর আঁকড়ে ধরে, যেন নিজের কঠোরতা আর তীব্রতা স্পষ্ট করে তোলে। তীক্ষ্ণ কণ্ঠে ধমকের মতো গর্জন করে বলে ওঠে, এত ভয় কেন তোমার? যখন কেউ তোমাকে আঘাত করে তখন তার যোগ্য জবাব দিতে পারো না? শাহবাজের আচরণে এমন আকস্মিকতায় জবা বাকরুদ্ধ হয়ে যায়। চোখ তুলে শাহবাজের মুখের দিকে তাকানোর সাহসও সে খুঁজে পায় না। মাথা নিচু করে মৃদু কণ্ঠে অসহায় ভাবে বলে, কি জবাব দিব? জবার এমন নিরীহ প্রশ্ন শাহবাজের রাগের আগুনে আরো ঘি ঢেলে দেয়। তার চোখে ক্ষোভের দহন এক মুহূর্তে আরো তীব্র হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে জবাকে নিজের উড় থেকে নামিয়ে দেয়, যেন তার স্পর্শ থেকেও তাকে দূরে সরিয়ে রাখতে চায়। ফের কঠিন স্বরে এক দুর্দমনীয় আদেশে বলে, যাও আমার চোখের সামনে থেকে ওই দিকে গিয়ে বসো। তার কণ্ঠের কঠোরতা জবার ছোট্ট মনে অভিমানের সৃষ্টি করে। ফলে মাথা নিচু করে। শাহবাজের নির্দেশ মান্য করে ধীরে ধীরে দূরে গিয়ে মাথা নিচু করে তাঁবুর এক কোণে অন্যদিকে মুখ করে বসে পড়ে। অভিমানের ভারে তার কাঁপতে থাকা শরীর আর নাক টানার শব্দ স্পষ্ট শোনা যায়। তার ক্ষুদ্র অথচ গভীর আঘাতের প্রকাশ শাহবাজের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এক চিলতে বিরক্তি আর তীক্ষ্ণতার ছাপ নিয়ে শাহবাজ গম্ভীর স্বরে ধমক দিয়ে বলে, বোকা ফুল, আর একবার যদি তোমার নাক টানার শব্দ শুনি তবে ওই নাক আমি কেটে ফেলবো। তার হুমকি মুহূর্তে চারিপাশে নীরবতাকে আরো গাঢ় করে তোলে। জবার নাক টানা আচমকায় থেমে যায়। শাহবাজ ভ্রু কুঁচকে এক মুহূর্তের জন্য জবার দিকে তাকায়। সে চুপচাপ মুখ আর অভিমানের আবরণ তার মনের কঠোরতাকে এক চিলতে দুর্বলতায় ভেঙে দেয়। পরক্ষণেই তার ঠোঁটের কোণে মৃদু হাসির আভাস ফুটে ওঠে। সেই হাসির মধ্যে মিশে আছে গভীর স্নেহ আর এক অদ্ভুত মমতার ছাপ। ফের ঠান্ডা স্বরে ফিসফিস করে নিজের সাথে বলে ওঠে, বোকা ফুল আমার। বাহির হতে বর্ষণের ধ্বনি ও বজ্রের তীব্র শব্দ কর্ণে ভেসে আসে জবার। বৃষ্টি তার প্রিয় হলেও ছোটবেলা থেকেই বজ্রের শব্দে জবার ভীতের সৃষ্টি হতো। তাই বজ্রের সময়কালে জবা যেখানেই থাকতো সেখান থেকে ছুটে গিয়ে মায়ের বুকের সাথে লিপটে যেত সে। আজও তার ভয় হচ্ছে। ফলস্বরূপ প্রতিটি শব্দে কম্পিত হচ্ছে দেহ। ভয়ে বারবার ছুটে যেতে মন চাইছে তার শাহবাজের নিকট, তবু সে অভিমানে তার নিকট না গিয়ে সেখানটায় বসে থেকে নিজ মনে বলে ওঠে, কেন যাব আমি? রাগী ফুসো বাবু তো নিজেই আমাকে দূরে ঠেলে দিয়েছে। তার ফুলও এবার অভিমান করেছে। তাই যদি মরেও যাই তবু ওই কাঁটাযুক্ত ফুসো বাবুর কাছে যাব না। অভিমান? হ্যাঁ, শাহবাজের ফুলের গভীর অভিমান হয়েছে। আর হবে নাই বা কেন? যখন কারো প্রতি আমাদের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হয়, তখন তার দেওয়া ক্ষুদ্রতম আঘাতও আমাদের হৃদয়ে অভিমানের বেদনাময় দাগ কাটে। এটাই তো অনুভূতির সহজাত স্বভাব। আমি হলফ করে বলতে পারি, পৃথিবীর সবচেয়ে রাগী ও বুঝদার মেয়েটিও তার প্রিয় পুরুষের নিকট অতীব আহ্লাদী ও অভিমানী হয়। সেখানে জগতও কেবল পঞ্চদশী কিশোরী। আর নিজেকে ফুল দাবি করা যে শাহবাজের প্রতি তার সৃষ্ট হওয়া অনুভূতির বহিঃপ্রকাশ, নিজেকে শাহবাজের বলে দাবি করার এক অনন্য নিদর্শন। জবার এই নীরবতা, এই জেদের পর্দার পেছনে লুকিয়ে থাকা তার কম্পিত শরীর আর ভীত চোখ এড়ায় না শাহবাজের দৃষ্টি। সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে জবার প্রতিটি অস্থির স্পন্দন, বজ্রের প্রতিটি শব্দে তার কেঁপে ওঠা দেহ। এহেন পরিস্থিতিতেও
যাবার তার নিকটে না আসা যেন তাকে আরো বেশি অস্থির করে তোলে। তার চোখে রাগ আর অস্থিরতার মিশ্র অনুভূতি স্পষ্ট হয় গভীরভাবে। সে চুপচাপ বসে থাকে, কিন্তু তার চোখের দৃষ্টি বলে দেয় কিছুক্ষণের মধ্যে সে এই দূরত্ব আর সহ্য করবে না। হলেও তাই শেহবাজ নিঃশব্দে যাবার নিকটে গিয়ে সে তাকে করে তুলে তাঁবুতে থাকা বিছানায় শুয়ে দিয়ে নিজের শুয়ে পড়ে জবাকে বুকে নিয়ে তার বাহু আঁকড়ে ধরে যাবার কোমল দেহ। জবা হতবাক হয়ে যায় এহেন ভাবে তাকে নিয়ে আসায়। তবু সে নিশ্চুপ থাকে। কি বলবে সে? কিছু বললেও তো কোনো লাভ হবে না। জবা বুঝতে পারে না শেহবাজের হঠাৎ হঠাৎ হওয়া পরিবর্তনের কারণ, তাই অভিমানে ফের নাক টানে সে। জবার ফের নাক টানায় শেহবাজ হুমকিযুক্ত সুরে বলে ওঠে, আবার নাক টানছো? বেশ, তবে নাক থেকে পানি যেন বের না হয়। তোমার নাকের পানি যদি আমার শরীরের কোথাও লাগে তবে এবার তোমার নাক আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শেহবাজের এহেন ধমকিতে জবা নাক টানা থামিয়ে শেহবাজের বুকে মাথা রেখে নিজ হাতে উঠিয়ে নাক চেপে ধরে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।